বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক যে প্রেক্ষাপট, এটার আলোচনা আরো দীর্ঘ আলোচনা। তো আমাদেরকে মৌলিক যে বিষয়গুলো একটা হচ্ছে যেটা সব মানুষ বলে যে ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, অর্থনৈতিক গণতান্ত্রিক, এই বিষয়টা কিন্তু সামনে আসলে একটা বিশেষ ব্যাকগ্রাউন্ড, একটা বিশেষ প্রেক্ষাপট থেকে এই বিষয়টা সামনে আসছে। সেটা হচ্ছে আমরা দেখেছি যে পৃষ্ঠপোষকতার যে রাজনীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বাংলাদেশের যে উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে যে অংশগ্রহণ, সেটা দেখা গেছে সেটার সুফল জনগণের কাছে না গিয়ে একটি গোষ্ঠীর কাছে, এবং একটা গোষ্ঠী এবং একটা অর্গানাইজ গ্রুপ যাদের শক্তির কারণে, যাদের পলিটিক্যাল রিলিজিয়াসের কারণে, অ্যালাইনমেন্টের কারণে একটা সুবিধাভোগী রাজনীতি, একটা সুবিধাভোগী অর্থনীতি সৃষ্টি হয়েছে, এবং সেখান থেকে অর্থনীতির সুফল জনগণের কাছে না গিয়ে একটা গোষ্ঠীর কাছে, একটা অর্গানাইজ গ্রুপের কাছে। এই প্রেক্ষাপট থেকে আমরা বিএনপির পক্ষ থেকে আমরা যে স্লোগানটা দিচ্ছি, স্লোগান হচ্ছে রাজনীতির গণতন্ত্রের কথা আমরা বলছি, অর্থনীতিকেও আমাদের গণতন্ত্রের দিকে নিয়ে দিতে হবে। খালি রাজনীতিকে গণতন্ত্র করবেন, নির্বাচন করবেন, সরকার হবে, সংসদ হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। সলিউশন সরকারটা আছে সেখান থেকে অর্থনীতি গণতন্ত্র, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের একটা অংশগ্রহণ থাকতে হবে, এবং সেই অংশগ্রহণ করতে গেলে যেই ধরনের অর্থনীতি বিগত দিনে চলে আসছে, আমাদেরকে সেই অর্থনীতি থেকে সরে একটা নতুন অর্থনৈতিক মডেলের কথা চিন্তা করতে হবে। এবং সেই মডেলে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক অর্থনৈতিক যে নীতিমালা থাকবে, অর্থনীতির যে কি বলবো আউটরিচ থাকবে, অ্যাক্সেস থাকবে, সেখানে আমরা নাগরিকদের কিভাবে সম্পৃক্ত করব। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, শুরু করি, তাহলে জিনিসটা অনেক বুঝতে সুযোগ সুবিধা হবে। সেটা হচ্ছে, এই ধরুন বাংলাদেশে, রুরাল বাংলাদেশে যারা আছে এবং আমাদের এই কুটির শিল্পে যারা আছে, আমাদের তাঁতি আছে, আমাদের কামার কুমার আছে, তাদের ধরেন তারা যুগে যুগে ধরে তাদের ফ্যামিলির ব্যবসা করে আসছে, কিন্তু তাদের কিন্তু পণ্যের মান উন্নয়ন হয় নাই, তাদের জীবনযাত্রার মান সেভাবে উন্নয়ন হয় নাই। যে জন্য আমাদের যেটা প্ল্যান করছি আমরা, সেটা হচ্ছে এই লোকগুলার কাছে আমাদের কয়েকটা জিনিস, কয়েকটা জায়গায় আমাদেরকে ইনভেস্ট করতে হবে। বিশেষ করে যারা, তাদেরকে আমাদের ঋণের সুযোগটা সৃষ্টি করে দিতে হবে, তাদেরকে আমাদের ইনপুট, তাদের যে কাঁচামাল, সেটার সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তাদের যদি স্কিল ল্যাকিং থাকে, স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা দেখতে হবে, তাদেরকে ডিজাইনিং সাপোর্টটা দিতে হবে, তাদেরকে ব্র্যান্ডিং এর সুযোগটা দিতে হবে, এবং তাদেরকে অনলাইন কিংবা মার্কেট অ্যাক্সেসটা দিতে হবে, যেমন ইবে, অ্যামাজন ইত্যাদির মাধ্যমে তারা যাতে গ্লোবাল একটা অ্যাক্সেস পায় এবং লোকাল অ্যাক্সেস পায়। এটার জন্য একটা বিনিয়োগ আছে, কিন্তু এই বিনিয়োগটা আমরা কোনো সময় করিনি। আমাদের সবসময় বিনিয়োগটা হয়েছে ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ইত্যাদি এইসব জায়গায়, কিন্তু এখানে যে অর্থনীতিটা আছে সেটাকে আমরা এক্সপ্লয়েট করি নাই। এবং তাদের জীবনযাত্রার মান যদি আমি উন্নয়ন করতে পারি, তাদের পণ্যের মান যদি আমি উন্নয়ন করতে পারি, সেই তার মাধ্যমে শুধু তার এমপ্লয়মেন্ট বাড়বে, তাদের জীবনযাত্রার মান, সে টাকা খরচ করবে, সে একটা মার্কেট ডিমান্ড ক্রিয়েট করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার পণ্যকে আমি মনিটাইজ করতেছি। আমরা মনিটাইজ কোনো সময় করার চিন্তা করি নাই, মনিটাইজ করে তার ভ্যালু এডিশন করতেছে, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যাবে, সে কিন্তু সরাসরি যদি ইবে,
আপনার অ্যামাজনের মাধ্যমে বিক্রি করে তার একটা ইন্টারন্যাশনাল প্রাইসিং আছে। আই এম মেকিং ইট এ ট্রেডেবল গুডস, এবং এই ট্রেডেবল গুডস এর মাধ্যমে দেশের ফরেন কারেন্সির কথা গভর্নর সাহেব আছেন এখানে, আমাদের ফরেন কারেন্সি যে সব সময় আমরা এটা রেমিটেন্স এবং এক্সপোর্ট গার্মেন্টস ইত্যাদির মাধ্যমে, কিন্তু আমাদের যে এই এভিনিউটা আছে এটা বিশাল একটা এভিনিউ, সবাই কিন্তু গ্রামে কিন্তু কাজ করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দিস ইজ জিডিপি। আমরা এখানে কয়েকটা জায়গায় নিয়ে গেছি, ওদের টাকাটা খরচ করবে, এই লোকগুলো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, ট্যাক্স দেবে, দিস ইজ কন্ট্রিবিউটিং টু জিডিপি। ইকুয়ালি আমি বলছি ডেমোক্রেটাইজেশনের ব্যাপারে যে আমাদের ডিজিটাল ইকোনমি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা যদি এসব করতে না পারি, আমরা কিন্তু আবার সেই ডেমোক্রেটাইজেশনটা কিন্তু জনগণের কাছে পৌঁছাতে পারবো না। এই জন্য আমাদের যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে পাওয়ার এনার্জি সেক্টর, আপনি কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এখানে ইনভেস্ট করতে হবে, এনশিওর করতে হবে এই পাওয়ারটা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যদি আমরা পৌঁছাতে পারি। সাথে সাথে রোবাস্ট ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে সমস্ত দেশকে আমাদের আউটরিচ থাকতে হবে। এই দু জায়গায় আমাদের ইনফ্রাস্ট্রাকচারের বেলায় আমাদের কিন্তু প্রাধান্য হচ্ছে এই দুটো জায়গায়, একটা হচ্ছে পাওয়ার আর হচ্ছে রোবাস্ট ইন্টারনেট, ব্রডব্যান্ড জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তার অ্যাক্সেসটা এখানে আনতে পারলে তাহলে আমরা বাংলাদেশে আমরা কল সেন্টার, ডেটা সেন্টার, অনলাইন রিয়েল টাইম বিজনেসটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। আমি একটা এক্সাম্পল, আপনি থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, ইট ইজ অ্যামেজিং একটা আপনার প্রজেক্ট দক্ষিণ সিনেমাটা করেছিল থাইল্যান্ডে। ওই ভিলেজে একটা প্রোডাক্ট স্পেশালাইজড, ওখানে সরকারের আমি যে কথাগুলো বললাম স্কিল ডেভেলপমেন্ট, ইনপুট, ঋণ, ব্র্যান্ডিং, ডিজাইনিং সব সাপোর্ট ওরা দিয়েছে, এবং ওরা সরাসরি অ্যামাজনে বিক্রি করছে, ইবেতে বিক্রি করছে, গ্রামে বসে কিন্তু। সুতরাং এই যে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে এই জায়গাগুলোতে, যে আমাদের সাধারণ মানুষের কাছে পাওয়ার রোবাস্ট ইন্টারনেট পৌঁছে দিতে হবে, যার মাধ্যমে এই ইকোনমিতে ওরা সবাই অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথম ইনভেস্টমেন্ট গুলো হলো এই জায়গায়, এবং আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের মধ্যে 2-3-4টি জিনিস আমরা খেয়াল করছি। আমরা এমন কিছু করবো না যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আমার রিটার্ন আসবে না। তো আমাদের ক্রাইটেরিয়া 4টা। যে বিনিয়োগ আমরা করবো সেটা হচ্ছে 1 নম্বর ভ্যালিউ ফর মানি, আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন ভ্যালিউ ফর মানি। নাম্বার 2 রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার উপর আমার রিটার্নটা কি হচ্ছে দেশের মানুষের জন্য। তার হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, এটা কি সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের ম্যানিফেস্টোতে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জব ক্রিয়েশন। জব ক্রিয়েশন হচ্ছে না জবলেস গ্রোথে, বাংলাদেশের মতো দেশে জবলেস গ্রোথ দিয়ে আপনি জনগণকে ডেমোক্রেটাইজেশনের মধ্যে আনতে পারবেন। ফোর্থ হচ্ছে অফকোর্স আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু। আমরা ইউ ক্যানট এফোর্ড, আমরা একটা ছোট দেশ, আমরা কিন্তু এখানে আমাদের বায়োডাইভার্সিটি লস করতে পারবো না, আমাদের ইকোলজি, উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার ইকোলজি। এবং এই জন্য এবং মিটিগেশন হায়ারার্কি যেগুলো আছে এগুলো আমাদের অব্লিগেশন গুলো মানতে হবে, কিন্তু এগুলো তাহলে এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড এনভায়রনমেন্ট ইজ অলসো অ্যাট্রাক্টস লট অফ ইনভেস্টমেন্ট। আজকাল কিন্তু ইনভেস্টমেন্টের সাথে এনভায়রনমেন্ট সব জায়গায় কিন্তু ইটস এ কমন ফ্যাক্টর। সুতরাং আমাদের ইনভেস্টমেন্ট প্রায়োরিটি হচ্ছে এই 4টা জায়গায়, এবং এর সাথে বাংলাদেশের মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে যে জায়গাগুলো আছে আমরা যেগুলো করেছি, এগেইন ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির ওই থিম থেকে আমি কথাগুলো বলছি। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি, আপনি দেখবেন ব্রাজিলের মতো, তো আপনি অস্ট্রেলিয়াতে ইজ এ বিগ ইকোনমি। সুতরাং আমাদের প্ল্যান আছে প্রত্যেকটি উপজেলা পর্যন্ত স্পোর্টস সেন্টার করে দেবো, যেখানে ফুটবল, ক্রিকেট, সুইমিং, শুটিং, আর্চারি, যেগুলো আমাদের পটেনশিয়ালের মধ্যে আছে, আমাদের ছেলেমেয়েরা ভালো করবে, আমরা প্রত্যেকটি জায়গায় স্পোর্টস সেন্টার করে দেবো। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি, এখানে বিগ এমপ্লয়মেন্ট আছে, মানুষ স্পোর্টস দেখতে যায় ওখানেও, কিন্তু দিস ইজ অল জিডিপি। আপনি যেখানে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে এটাও জিডিপি, আপনি যে টাকাটা দিচ্ছেন এটাও কিন্তু জিডিপি। তো স্পোর্টস ইকোনমিতে আমরা এগেইন ডেমোক্রেটাইজেশনের পার্ট হিসেবে করছি। আর হচ্ছে কালচার,
আমাদের কিন্তু বিশাল একটা কালচারাল গ্যাপ হয়ে যাচ্ছে। আমাদের লোকজনের কিন্তু থিয়েটার ইন্টারেস্ট আছে, মিউজিকের ইন্টারেস্ট আছে, আমাদের আপনার নিজস্ব অনেকগুলো আছে, এইগুলোকে আমরা চাই মনিটাইজ করি। এবং এই জায়গাগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড জিডিপি সব জায়গায় হইবে। এবং এই গ্রুপ আমরা চাচ্ছি দেশের প্রত্যেকটা গ্রুপ যাতে বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। স্পোর্টসম্যান বলেন, কালচারাল অ্যাক্টিভিস্ট বলেন, আপনার আমার কুমার থেকে গ্রামে গঞ্জে যারা আছে, ইয়াং জেনারেশন যারা মেট্রিক IBA পাস করে চাকরি পাচ্ছে না, এই লোকগুলো কিন্তু আমার ডিজিটাল ইকোনমিতে একটা বিরাট প্রসপেক্ট। এবং আমরা এই জন্য টার্গেট করেছি 1 কোটি চাকরি 18 মাসে আমরা প্রজেক্ট করেছি বিএনপির পক্ষ থেকে। 1 কোটি চাকরি 18 মাসে। নাও আমাকে অনেকে বলে খসরু ভাই আপনারা কি একটু বেশি অ্যাম্বিশাস হচ্ছেন না? আমরা যে ইউ ব্যাট উই আর অ্যাম্বিশাস, ইউ ব্যাট। অফকোর্স আমরা অ্যাম্বিশাস। একটা দেশ যদি অ্যাম্বিশাস না হয় এই দেশের কোনো ফিউচার থাকবে নাকি? আমাকে তো অ্যাম্বিশাস হতেই হবে। এবং আমরা অ্যাম্বিশাস হচ্ছে এই কারণে আমরা কনফিডেন্স আছে বিএনপির প্রত্যেক রেজিমে আপনি দেখবেন, আপনি যদি এমপ্লয়মেন্ট কার্ডটা দেখেন বিএনপির প্রত্যেকটা রেজিমে কিন্তু এমপ্লয়মেন্ট কার্ড এই উপরের দিকে গেছে। এবং এইবার আমরা আশা করছি এটা আরো বেশি যাবে, অনেক বেশি যাবে। এবং এটার সাথে আমরা কিন্তু ইকোনমিক ইন্টিগ্রেশন করতে, আমরা তো এখন এই কথাগুলো বলছি, তাহলে টাকাটা আসবে কোথেকে? এই প্রশ্নটা আসবে, ফান্ডটা তো লাগবে। এই জন্য গভর্নর সাহেব একটু হিন্টস দিয়েছেন, যেটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে ক্লিয়ারলি, যে আমাদের ওভার ডিপেন্ডেন্স অন ব্যাংকিং সিস্টেম কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমকে ট্রিপল করে দিচ্ছে। এটা এই জন্য আমরা ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার চিন্তা করছি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বলে কিছু নাই। সো সরি টু সে দিস, যে যাই বলুক, ক্যাপিটাল মার্কেট ইজ ডিস্ট্রয়েড, কমপ্লিটলি ডিস্ট্রয়েড। এই জন্য ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে, আর কোনো কারণ নেই। এই জন্য আমরা যেটা চিন্তা করছি, আমরা এখন ফ্রন্টিয়ার মার্কেটে আছি। উই হ্যাভ টু গ্রাজুয়েট টু ইমার্জিং মার্কেট। ইমার্জিং মার্কেটে, ফ্রন্টিয়ার মার্কেটে টোটাল গ্লোবাল ফান্ড হচ্ছে আপনার $6-7 বিলিয়ন, মেবি এ বিট মোর। বাট আপনি যদি ইমার্জিং মার্কেট আমরা গ্রাজুয়েট করতে পারি, trillions of dollars are available, trillions of billion dollar globally available. এবং আমাদের প্ল্যান আছে, আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ক্যাপিটাল মার্কেটের উপর বড় ফোকাস থাকবে আমাদের। We will be serious about capital market. কারণ বিএনপির সময় আপনার একটা জিনিস আমাকে বলতেই হয়, আমরা কিন্তু SEC-তে কোনোদিন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা বিএনপি করিনি, আপনারা লক্ষ্য করবেন। এই জন্য বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামে নাই, ক্যাপিটাল মার্কেট স্ক্যান্ডাল হয় নাই কোনো সময়। বিএনপির সময় গভর্নর, আমরা কোনো সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করি নাই। যেন আমাদের সময় ব্যাংকিং সেক্টরে কোনোদিন কোনো সমস্যা হয় নাই, আগামী দিন তো হবেই না ইনশাআল্লাহ। আমাদের সময় হয় নাই, আমি গর্ব করে বলতেছি, না ব্যাংকিং সেক্টরের প্রবলেম হয়েছে না ক্যাপিটাল মার্কেটে হয়েছে। বরঞ্চ আমরা যে রিফর্ম গুলো করেছি বিএনপির সময়, এই রিফর্মের মাধ্যমে আজকে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ইকোনমির মাধ্যমে বাংলাদেশ আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, অল রিফর্মস আর ডান বাই বিএনপি। আপনারা দেখেন, আমি লাইন ধরে বলতে পারবো। এবং যেই জন্য আজকে গার্মেন্ট সেক্টর এইভাবে এখানে কিভাবে আসলো, গার্মেন্ট সেক্টর আজকে ব্যাক টু ব্যাক এলসি অ্যান্ড বন্ডেড ওয়্যারহাউস, এটা আমরা করেছি। এবং আগামী দিনে যেটা আমরা প্ল্যান করছি সেটা হচ্ছে, যারাই এক্সপোর্ট করবে, যেই সেক্টরে এক্সপোর্ট করবে, আমরা তাদেরকে একই সুবিধা দেব। আজকে গার্মেন্ট সেক্টর যে সুযোগ সুবিধা পাচ্ছে, আমরা তাদের জন্য সেই দ্বার উন্মুক্ত করে দেব। তাদেরকে ব্যাক টু ব্যাকের ফ্যাসিলিটি দেব, তাদেরকে বন্ডেড ওয়্যারহাউস দেব, যাতে করে কোনো হ্যারাসমেন্টের মধ্যে কোন এক্সপোর্টার যাতে কোনো হ্যারাসমেন্টের মধ্যে না যায়। আরো 10টা সেক্টর যদি আজকে রপ্তানির জন্য এগিয়ে আসে, আমরা তাদের জন্য বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস, অল দ্য ফ্যাসিলিটিস যেগুলো গার্মেন্ট সেক্টর এনজয় করতেছে, আমরা তাদের জন্য ওপেন করে দেব। সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে সিরিয়াস ডিরেগুলাইজেশন। বাংলাদেশ ইজ ওভার রেগুলেটেড কান্ট্রি। সরি টু সে দিস, এটা অনেকে ভালো লাগবে না আমি জানি। We are somewhat over-regulated country.
আমরা কিন্তু সিরিয়াস ডিরেগুলেশন দিকে যাব ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা সেক্টরে ডিরেগুলেট করা হবে, যাতে করে বাংলাদেশের নাগরিকদের সরকারি অফিসে ঘোরাঘুরি করতে না হয়। এখান থেকে বাংলাদেশের নাগরিকদের মুক্ত করতে হবে। আমরা কি গভর্নমেন্টকে এম্পাওয়ার করবো না জনগণকে এম্পাওয়ার করবো? উই হ্যাভ টু ডিসাইড, উই হ্যাভ টু মেক আপ আওয়ার মাইন্ড অ্যাজ এ পলিটিশিয়ান। এবং উই হ্যাভ ডিসাইডেড ফ্রম বিএনপি সাইড আমরা জনগণকে এম্পাওয়ার করবো, গভর্নমেন্টকে এম্পাওয়ার করবো, এবং এটা সিরিয়াস ডিরেগুলেশনের মাধ্যমে আমরা করতে যাচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই, আমরা কিন্তু আগেও করেছি এবং এইবার এটা আমরা বড়ভাবে করব। আমি যখন ট্রেড কমার্স মিনিস্টার ছিলাম, আপনারা যারা গার্মেন্টস এর ব্যবসায়ী এখানে আছেন, আমি দেখতে পাচ্ছি, দেখি ওই ইউডি সার্টিফিকেট লাগবে, এবং ইউডি সার্টিফিকেট হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। আপনি মাল ইম্পোর্ট করছেন, কাপড় আবার এক্সপোর্ট করবেন, এইটার জন্য ইপিবি একটা সার্টিফিকেট দিত, আপনাদের খেয়াল আছে? এক্সপোর্ট ইউডি সার্টিফিকেট এখনো আছে। হ্যাঁ, এখন ইউডি সার্টিফিকেট নিতে গেলে পয়সা দিতে হবে, সরকারের অবস্থা যা হয় আর কি, পয়সা দিতে হবে। তারপরে আপনার হ্যারাসমেন্ট, শিপমেন্ট মিস দিলে সার্টিফিকেট পাচ্ছে না। ওরা আমার কাছে আসলে সময় আমরা তো বিপদে আছি, আপনি একটু ইপিবি কে একটু ফিক্স করেন, এটা যাতে আমরা এই হ্যারাসমেন্ট থেকে, এই দুর্নীতি থেকে মুক্ত হয়। আমি ওনাদেরকে বললাম, আমি ইপিবি কে ফিক্স করবো না, আই উইল টেক ইট আউট অফ ইপিবি এন্ড গিভ ইট টু ইউ। ইপিবি থেকে বের করে আপনাদেরকে দেবো, আপনারা সেলফ রেগুলেট করতে পারবেন, আমাদের গিভ আস এ চান্স। আমি ইপিবি থেকে বের করে বিজিএমইএ কে দিয়েছি, মনে আছে? ইয়েস। এবং আজ পর্যন্ত কিন্তু এটা চলছে, গভর্নমেন্টের বাইরে গিয়ে এটা কিন্তু চলছে, ভালোভাবে চলছে। তো আমাদের যেটা প্ল্যান, আমি ডিরেগুলেশনের কথা যেটা বলছি, এক্সাম্পলটা এই জন্য দিলাম, লট অফ থিংস উইল টেক আউট অফ গভর্নমেন্ট। আমরা সরকারের অনেকগুলো কাজ ব্যবসায়ীদের, তারা যদি সেলফ রেগুলেট করতে পারে, ক্যাপাসিটি বিল্ডিং করতে পারে, আমরা তাদেরকে দিয়ে দেবো আগামী দিনে। এটাই আমি ডিরেগুলেশন আরেকটা অংশের কথা বলছি ইনশাআল্লাহ। কারণ এর আপনি ইজ অফ ডুইং বিজনেস বাংলাদেশে এমন অবস্থায় এখন গেছে তলানিতে। এই অবস্থায় বাংলাদেশের বিদেশি বিনিয়োগ দূরের কথা, এই যে বিনিয়োগকারী যারা দেশে আছে তাদের অবস্থা কি আপনি তাদের জিজ্ঞেস করেন? ডে টু ডে লাইফে ওরা ফায়ার ফাইটিং করতে হাফ দিয়ে চলে যায়, আর আধা দিন বোধহয় ব্যবসা করতে পারে কিনা আমার সন্দেহ আছে। উই ওয়ান্ট টু পুট দেম আউট অফ মিজারি। এই দুঃখ থেকে মুক্ত করে আমরা ডিরেগুলেট করতে চাই, এবং ডিরেগুলেশন বলতে আমি যেটা বুঝেছি, আমরা যতগুলো 19টা 20টা 30টা যত পারমিশন লাগুক আমরা সিঙ্গেল উইন্ডোতে আনবো, এন্ড অল ডিপার্টমেন্ট শুড বি কানেক্টেড এন্ড ইট শুড বি ডান থ্রু ই গভর্নেন্স। আপনি কিন্তু এটা পেপার দিয়ে এইগুলো কাজ করতে পারবেন না। এভরিওয়ান মাস্ট টক টু ইচ আদার, এবং ইচ ডিসিশন হ্যাজ টু রিচ ইন ওয়ান গো, সব সমাধান হতে হবে। আমরা এক অফিস থেকে আর অফিস ঘোরাঘুরি করে ব্যবসা করার দুনিয়ার পুরো ব্যবসায়ীর এই টাইম নাই, এটা বাংলাদেশে আছে। এইটার থেকে আমরা মুক্ত করতে চাই, এবং ই গভর্নেন্সের মাধ্যমে আমরা চাই কতগুলো জায়গা খুবই প্রবলেমেটিক। একটা হচ্ছে পোর্টে ই গভর্নেন্সের কারণে সমস্যা, এনবিআর ইজ এ বিগ প্রবলেম, আমাদের একজন বক্তা বলে গেছেন, সিরিয়াস প্রবলেম এনবিআর, পোর্ট ইজ এ প্রবলেম, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন ইজ অ্যানাদার প্রবলেম। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব যে কথাগুলো বলেছেন, আমি এই কতগুলো এরিয়াতে বিটিআরসি, আপনি যদি আমরা যে ডিজিটাল ইকোনমির কথা চিন্তা করছি, বিটিআরসি রিফর্ম ইজ অলসো ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্যাংক বলেছেন, এসইসি প্রবলেম, সিকিউরিটি, তারপরে আপনার রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি প্রবলেম। 6-7টা এরিয়া আছে যেগুলোকে আমরা চিন্তা করছি, আমরা এদেরকে রিং ফেন্স করবো, এদেরকে রিং ফেন্স করবো। They should not be run like a normal day-to-day government activity. And there must be, এইখানে কিন্তু ভালো লোকদের থাকতে হবে। পলিটিক্যাল কনসিডারেশন তো নয়, but they must be fully professional, exposed. ওই এলাকাতে তার এক্সপিরিয়েন্স, তার গ্লোবাল এক্সপোজার। আপনি এসইসি চেয়ারম্যানের যদি গ্লোবাল এক্সপোজার না থাকে, সে যদি ওয়াল স্ট্রিট না বুঝে, সে যদি গ্লোবাল মার্কেট না বুঝে, ওই এসইসি চেয়ারম্যানের পক্ষে কিছু করা সম্ভব না। ওই ইমার্জিং ফান্ড আনতে গেলে ওটা বুঝতে হবে। এবং
আমরা 1 কোটি জব, $1 ট্রিলিয়ন ইকোনমি জাতিকে প্রমিস করেছি। আমি সেটা পুনরাবৃত্তি করছি। ইনশাআল্লাহ উইল গো ফর, আমরা যাব 1 কোটি জবের প্রতি। এবং 1 কোটি জব ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা কিন্তু ওয়ার্কআউট করেছি কোন সেক্টরে, কোন সেক্টর থেকে কত এমপ্লয়মেন্ট হবে, এর বিপরীতে বিনিয়োগ কি করতে হবে সেটাও আমরা ওয়ার্কআউট করেছি। এই বিনিয়োগ থেকে আমরা সরকার থেকে কতটুকু করব, আমরা ট্যাক্সেশনের মাধ্যমে আমরা রেভিনিউ থেকে কতটুকু করব, অন্য ক্যাপিটাল মার্কেট থেকে। একটা জিনিস আমি বলি, বাংলাদেশে সবকিছু কেন ব্যাংকে যেতে হবে? আমরা ক্যাপিটাল মার্কেট ছাড়া আমরা যে প্রোগ্রামগুলো করছি, যত কিছুই বলি, যত গ্রোথের কথা বলি, আপনি বাংলাদেশে তখন ইন্ডিয়াতে মার্কেট ক্যাপিটাল এবং জিডিপি কত জানেন? 125%। জিডিপি এবং মার্কেট ক্যাপ হচ্ছে 125%। আমেরিকাতে ডাবল, বাংলাদেশে 5 থেকে 6%। আপনি এই ক্যাপিটাল মার্কেট দিয়ে তো আপনি যেখানে আমরা যেতে চাচ্ছি যেতে পারবেন। এই জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে কি আগামী দিনে ক্যাপিটাল মার্কেটে শুধু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট না, সরকারকে কেন IMF এর পেছনে দৌড়তে হবে $4 বিলিয়ন, অনলি $4 বিলিয়ন। চিন্তা করেন, একটা সরকারকে $4 বিলিয়ন জন্য IMF এর পেছনে ঘুরতে হবে এতগুলো কন্ডিশন দিয়ে। হোয়াট হ্যাপেন্ড টু দ্য ক্যাপিটাল মার্কেট? সারা দুনিয়াতে মানুষ ইকুইটি নিচ্ছে, বন্ড নিচ্ছে, সো মেনি প্রোডাক্টস আর অ্যাভেলেবল। আমি মনে করি অনেকগুলো গভর্নমেন্টের যেগুলো বিনিয়োগ আছে এখানে, যেমন আমি বলি বাংলাদেশ বিমানের কথা ধরি ফর এক্সাম্পল। বাংলাদেশ বিমানের জন্য সরকার কেন টাকা দেবে? ইট ইজ এন এন্টারপ্রাইজ, এটা ব্যবসা, এটাকে কম্পিট করতে হবে, আর্ন করতে হবে, বিএসসি কে আর্ন করতে হবে। ওরা যদি থাকতে চায় তারা দরকার ক্যাপিটাল মার্কেট থেকে টাকা রেজ করবে। ক্যাপিটাল মার্কেটে অনেক প্রোডাক্ট আছে, তার জন্য যেটা সুইটেবল সে ক্যাপিটাল মার্কেট থেকে আনুক। এই জন্য ইকোনমিক স্ট্রাকচারটাকে আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই এবার, যেখানে সরকারের সব জায়গায় বিনিয়োগ করার প্রয়োজন নেই। সরকারের বিনিয়োগ করতে হবে ফার্স্ট অফ অল বাংলাদেশের মানুষের, যাদের আপনি পভার্টি এলিভেশন করতে হবে, আপনার সোশ্যাল সেফটি নেট করতে হবে, আপনার সরকারের জন্য ইনফ্রাস্ট্রাকচার, যেখানে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে, সরকারের বিনিয়োগগুলো প্রায়োরিটি থাকতে হবে এইসব জায়গায়। আমাদের অন্য বিনিয়োগগুলো ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে আমাদেরকে অনেকগুলো বিনিয়োগের সুবিধা আছে। এমনকি মিউনিসিপাল, এই যে সিটি কর্পোরেশন গুলো যেগুলো আছে সারা দুনিয়ায়, তারা বড় করতেছে প্রত্যেকে, মিউনিসিপাল বন্ড তারা ফ্লোট করতেছে, মিউনিসিপাল বন্ড করে তারা মিউনিসিপালিটির কাজ করছে, সিটি কর্পোরেশনের কাজ করছে, কারণ তাকে তো রিটার্ন আনতে হবে। আমি আগেই বলেছি, যেখানে ভ্যালিউ ফর মানি নাই ইনভেস্টমেন্ট, যেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট থাকবে না, যেখানে এমপ্লয়মেন্ট থাকবে না, এনভায়রনমেন্টাল ইস্যু অ্যাড্রেস করবে না, ওই বিনিয়োগ কোনোদিন ভালো হতে পারে। ওই বিনিয়োগ করে আজকে আমরা এই বিপদে আছি। আজকে ওই বিনিয়োগ থেকে বেরিয়ে আমার আসতে হবে। ওই টাকা ছাপিয়ে ঋণ নিয়ে কোন ইকোনমি সাস্টেনেবল হয় না। এনি ইকোনমি, যে কোনো ইকোনমিকে সাস্টেনেবল হতে হলে আপনাকে বিনিয়োগ, ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনাকে গ্রোথ করতে হবে। অন্যভাবে যেগুলো করবেন টাকা ছাপিয়ে ঋণ নিয়ে, এটা সাস্টেনেবল হতে পারে। এই জন্য আমাদের টোটাল ফোকাসটা থাকবে বিনিয়োগের উপর, দেশি বিদেশি, এবং এর মাধ্যমে 1 কোটি কর্মসংস্থান। বাংলাদেশের মানুষের সবচেয়ে চাহিদা, ইয়াং জেনারেশনের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে কর্মসংস্থান। আমি কর্মসংস্থান বলতে শুধু চাকরি বলছি না, আত্মকর্মসংস্থান। আমরা কিন্তু আত্মকর্মসংস্থানের উপর খুব বেশি জোর দিচ্ছি। আমাদের ইয়াং ছেলে মেয়েদের বিরাট পটেনশিয়াল আছে, তারা যাতে আত্মকর্মসংস্থান যেতে পারে। বিদেশে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যেটা আমাদের বিরাট প্রোগ্রাম আছে, স্কিল ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করব, যার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান দেশে চেঞ্জ হবে না, বাইরে গেলেও তারা যে বেতন আজকে পায় তার 3 গুণ 4 গুণ যাতে বেশি। ভ্যালু এডিশন করতে হবে, প্রোডাক্টিভ ভ্যালু এডিশন করতে হবে, এটাকে মনিটাইজ করতে হবে, এটাকে ট্রেডেবল গুডসে পরিণত হবে, এটাকে মার্কেটিং এর প্ল্যাটফর্মে নিতে হবে। সো দিজ আর দ্য থিংস আমরা চিন্তা করতেছি আগামী দিনের জন্য।